দিল্লিতে এখন সুবিধা করতে পারছে না কংগ্রেস পার্টি, কারণ হচ্ছে ওদের কার্যকলাপ এইটা যে বস্তুত ছাত্রদের স্বার্থের জন্যে না, ওরা যে বস্তুত বিদেশি টাকায় ভারতকে অশান্ত করতে চাচ্ছে এবং বিদেশি প্রভুদের যে লক্ষ্য উদ্দেশ্য যে ভারতকে দুর্বল করা বা ভারতকে ভেঙে খান খান করে দেওয়া, এটাই যে বস্তুত তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। এটা কিন্তু ভারত সরকার অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে জনগণের কাছে কিন্তু প্রকাশ করে দিতে পেরেছে, এবং ভারত যে আসলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল এদের মতো কোনো দেশ না, সেটাও কিন্তু প্রমাণ করে দিয়েছে। দেখেন, আমি যদি বাংলাদেশের আন্দোলনের সাথে এই ভারতের এই আন্দোলনের তুলনা করি, তাহলে দেখবেন যে এখানে কতগুলো মৌলিক বিষয় স্পষ্ট হয়ে যায়। সেটা হচ্ছে কি, যে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের জন্য ছাত্ররা রাস্তায় নামছিল, তাই না? তো রাস্তায় নামার পর যখন ব্যাপকভাবে আন্দোলন শুরু হলো, তারা কিন্তু প্রথমেই ব্যাপক ভাঙচুর, তারপরে মেট্রো রেল জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া, বিটিভি এটা ওটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছিল। এবং তখনও আপনারা যদি খেয়াল করেন যে বাংলাদেশের লোকজন কিন্তু তখনও বুঝতে পারে নাই যে এরা আসলে মোটেও ওই কোটা আন্দোলনের জন্য রাস্তায় নামে নেই, এবং বাংলাদেশের লোকজন তাতেও কিন্তু অখুশি হয় না, পুড়িয়ে দিচ্ছে, ইটস ওকে, সমস্যা কী? এলে বাংলাদেশের লোকজন কিন্তু এরাকেই মনে করছিল। এখানে যে কংগ্রেস পার্টি যে আন্দোলন করলো, এরা কিন্তু কিছু দিয়ে একটা গাড়ি টাড়ি এগুলো পুড়িয়েছে, এটা ঠিকই আছে, মানে পুলিশের, কিন্তু এরা কিন্তু কোনো পাবলিক প্রপার্টিতে গিয়ে হামলা চালায় নাই, কোনো মেট্রো রেল পোড়াতে যায় না, মেট্রো রেল স্টেশন পোড়াতে যায় নাই, বা কোনো সরকারি প্রপার্টি এগুলো কিন্তু পোড়াতে যায় নাই। অর্থাৎ এরা জানে প্রথম থেকে শেয়ানা, তো ভারতের পাবলিক তো দেশপ্রেমিক, এখানে সরকারি মানে পাবলিক প্রপার্টি পোড়ালে সাথে সাথে যে জনগণ এদের এগেনস্টে চলে যেত, এরা সেটা বুঝতে পারছে। এবং একই সঙ্গে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যেখানে বাংলাদেশে এই আন্দোলন যখন শুরু হয়, সাথে সাথে দেখা যায় যে পুলিশ বা মিলিটারি, মানে পুলিশ যারা নাকি আইন শৃঙ্খলা বাহিনী ছিল, এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে তাদেরকে কিন্তু ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছিল। ফোর্স মানে কি, লিথাল উইপন্স, যেমন এই যে রাবার, বুলেট টুলেট, এগুলো কিন্তু ব্যবহার করতে হয়েছিল। শুধুমাত্র কাঁদানে গ্যাস বা লাঠি চার্জ দিয়ে এদেরকে থামানো যায়নি। কিন্তু এবং তার ফলে কিছু লোকজন তো মারা গেছিলো, তাই না? এবং এটাই তো আন্দোলনকারীরা চাচ্ছিল, যে তাদের লাশ হলে আন্দোলন জোরদার হবে। এখানে কয়েকদিন ধরে এই যন্তর মন্তরের সামনে কংগ্রেস পার্টি যা ইচ্ছা খুশি করে যাচ্ছে। ভারতের সরকার এবং পুলিশ তারা কিন্তু অত্যন্ত ধৈর্য ধরে তারা শুধু লাঠিচার্জ, পানি মারা, তারপরে কাঁদানে গ্যাসটা সেইগুলো মারছে। ওরা কিন্তু গুলি টুলি চালাচ্ছে না যাতে কোনো লাশ পড়ে, কারণ খুব ভালো করেই জানে যে লাশ পড়লে পরিস্থিতি অন্যদিকে চলে যাবে। এখন আমরা যেটা দেখছি যে বাংলাদেশে ওই যে কি করছে, স্নাইপার রাইফেল দিয়ে নিজেদের মানুষদেরকে নিজেরাই হত্যা করছে, তাই না? তারপর লাশ নিয়ে তারা আন্দোলন করছে। ভারতে কিন্তু কেউ স্নাইপার রাইফেল দিয়ে গুলি করে লাশ ফেলে দিতে পারে নাই, কিন্তু পারতো। কেন পারে নাই জানেন? কারণ পুলিশ তো গুলি চালায় নাই। ফলে স্নাইপার রাইফেল দিয়ে কেউ যদি কাউকে মারতো, তাহলে তো খুব ইজিলি ধরা পড়ে যেত যে এইটা ওই নিজেরাই কাজটা করছে। এরপর বাংলাদেশের সাথে এই ভারতের সবথেকে বড় মানে পার্থক্য যেটা, যে বাংলাদেশে ব্যাপক নৈরাজ্য, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পরও বাংলাদেশের মানুষ কখনো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এদের এগেনস্টে যায়নি, অর্থাৎ ওদের সাথেই আছে। এখন বাংলাদেশের মানুষ কী জন্য ওদের সাথে ছিল সেটা তারাই ভালো করে জানে। কিন্তু ভারতের ক্ষেত্রে এই আন্দোলনকারীরা ওই দিকে একেবারেই ধাবিত হয় নাই, এবং এই সরকার ব্যাপকভাবে কিন্তু তারা পদক্ষেপ নিয়ে শান্তশিষ্টভাবে মোকাবেলা করছে, এবং ওরাও কিন্তু কোনো ভাঙচুর করে না। এবং এখানে আরেকটা মানে বৈশিষ্ট্য হলো যে বাংলাদেশে যখন কোটা বিরোধী আন্দোলন হচ্ছিল, তখন বাংলাদেশের সরকার কিন্তু দ্রুত পদক্ষেপ নিয়ে এই যে কোটার এগেনস্টে কোনো একটা ব্যবস্থা না, এইগুলো কালক্ষেপণ করতেছিল। বলতেছিল এটা কোর্টে আছে, অমুক আছে, হ্যান আছে, ত্যান আছে, একেবারে 11th আওয়ারে গিয়ে তারা কিন্তু এই কোটা বিরোধী আন্দোলনের ব্যাপারে কিন্তু বলছিল যে ঠিক আছে, অমুক কোটা বাদ। একেবারে লাস্ট মোমেন্টে যখন কিন্তু আন্দোলন একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিলো, যখন আন্দোলনের নামে ওই সরকার পতনের বিষয়টা একেবারে ফাইনাল হয়ে গেছিলো,
তো তখন তো আর ওই কোটা থাকলো কি না থাকলো এটা তো কোনো আর ফ্যাক্টর না। বাট ভারতের ক্ষেত্রে দেখেন যে নিটের পরীক্ষাপত্র ফাঁস হয়েছিল, ভারত সরকার কিন্তু সাথে সাথে সেটার পদক্ষেপ নিয়ে পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নিয়ে সেই প্রশ্ন সেই রেজাল্টও কিন্তু প্রকাশ হয়ে গেছে। অর্থাৎ এখানে এরা যে নিটের ব্যাপারে নিয়ে যে আন্দোলন করতেছিল এটার মূল বিষয়টাই কিন্তু অলরেডি হয়ে গেছে, মিটিগেশন হয়ে গেছে, প্রশমন হয়ে গেছে। এবং একই সঙ্গে যারা নাকি প্রশ্নপত্র ফাঁস করছিল তাদেরকে কিন্তু অলরেডি ধরে জেল হাজতে ঢুকানো হয়েছে। এবং দেখেন যে এই ক্ষেত্রে ভারত সরকার কিন্তু বেশি দেরি করে নাই, অর্থাৎ বাংলাদেশ সরকারের মতো যে টাইম ক্ষেপণ করতেছিল এবং আন্দোলনকারীদেরকে পাত্তা দিচ্ছিল না যে ওরা কী করবে। ভারত সরকার কিন্তু ওদের আন্দোলনের আগেই কিন্তু পদক্ষেপ নিয়ে এটার সমাধানের ব্যবস্থা করে ফেলছে। তাহলে ওরা পরবর্তীতে নিট পরীক্ষার এই বিষয় নিয়ে যতই আন্দোলন করুক, আর ভারত সরকারের পক্ষ থেকে, মিডিয়ার পক্ষ থেকে, আর এদের তো কর্মী সমর্থক কম না, এরা তো অনলাইনে এসে পুরো ব্যাপারটা জানিয়ে দিচ্ছে, তাই না? তাহলে পাবলিক, দেশের জনগণও তো বুঝছে ঘটনা কি। হ্যাঁ, প্রশ্নপত্র এরকম তো আর নতুন না, এরকম তো অনেকই ফাঁস হয়, অনেক ক্ষেত্রে এটার এগেনস্টে কোনো পদক্ষেপ নেওয়া হয়, অনেক ক্ষেত্রে নেওয়া হয় না। বাট নিটের ক্ষেত্রে এই বিজেপি সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। তো তাই যদি হয় তাহলে ককরোচ পার্টির আন্দোলনের মানে ভিত্তি কী? এবং তখনই চলে আসে ভারত সরকারের একটা বিষয় যেটার সাথে বাংলাদেশের একেবারে ব্যাপক মানে তফাৎ। সেটা হচ্ছে ভারত সরকার প্রতিষ্ঠিত করতে পারে যে এই আন্দোলনের পিছনে এই ছাত্রী এগুলো ভুয়া, আসলে বাইরের শক্তি, তারা প্রচুর টাকা ইনভেস্ট করে ভারতকে দুর্বল করতে চাচ্ছে, ভারত সরকারকে দুর্বল করতে চাচ্ছে, ভারতের ধ্বংস কামনা চাচ্ছে। আর এখানে বিদেশি টাকার যে ব্যাপক প্রবাহ শুরু হয়েছে, অর্থাৎ বিদেশিদের তরফ থেকেই, মানে যারা ওই ডিপ স্টেটে বা পাকিস্তান অথবা ওই যে তুরস্ক বা আমেরিকা, এরাই যে আসলে এখানে ইনভলভ সেটা কিন্তু খুব দ্রুত প্রমাণ করা গেছে। কারণ এই পোলাভাইনদের খাবারের অর্ডার দেওয়া হচ্ছিল সব বিদেশ থেকে, মানে একটা ব্যাপকভাবে বিদেশ থেকে খাবারের অর্ডার দেওয়া হচ্ছিল, তো এইটা ব্যাপকভাবে প্রচার করে দেওয়া হয়েছে। তো আমেরিকার লোকের এত কিসের, মানে ফিরিত কিসের, বা ওই ব্রিটেনের লোকের এত ফিরিত কিসের যে এদের খাবারের যোগান দিবে? এটা কিন্তু 2-3 দিন অ্যালাউ করছে, করে এটা প্রচার করছে, অর্থাৎ প্রমাণ করছে যে এইটার সাথে আসলে এই ছাত্ররা যা যা বলতেছে এগুলো ভুয়া, এর পিছনে আসল লক্ষ্য হচ্ছে অন্যরকম। এবং এটা কিন্তু প্রচার করতে সক্ষম হয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ সরকার কিন্তু এই কাজটা করতে পারে না, তারা বুঝাতে পারে নাই যে এইটা আসলে বিদেশি শক্তির একটা ম্যাটিকুলাস ডিজাইনের আন্দোলন। এরপরের পয়েন্টটা হচ্ছে দেখেন, ভারতে কিন্তু এই যে বিজেপি বলেন তারা ক্ষমতায়, তাদের বিরুদ্ধে যত আন্দোলন করুক তাদের কিন্তু বিশাল জনসমর্থনের একটা ভিত্তি আছে, স্ট্রং ভিত্তি আছে। এখানে প্রশাসনিক তরফ থেকে মানে মোকাবেলা না করে নরেন্দ্র মোদী খালি ডাক যদি দিত, বিজেপির কর্মী সমর্থক তোমরা মাঠে চলে আসো, দিল্লিতে চলে আসো, এদের মোকাবেলা করো, তাহলে ওই ছাত্রছাত্রীদের থেকে লাখো, মানে 10, 15, 20 গুণ লোক কিন্তু হাজির হয়ে ওদের সাইজ করে দিত। অর্থাৎ এই সমর্থনটা কিন্তু এই বিজেপির আছে, নরেন্দ্র মোদীর আছে। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনার ক্ষেত্রে ওই সমর্থন ছিল না। 15 বছরের শাসনের পর তাদের নেতা নেত্রীরা যেভাবে দুর্নীতি আকাম কুকাম করছে এবং আমলারা যেভাবে 2 নম্বরই কাজ কারবার করে যেভাবে জনগণের মধ্যে একটা পরিস্থিতি তৈরি করছে, এখানে ওই ডাক দিল আওয়ামী লীগের ওইভাবে লোকজন নামতো না। খোদ আওয়ামী লীগের লোকজনের মধ্যেও মানে ফিল্ড লেভেলে তারাও কিন্তু শেখ হাসিনার শাসনের ব্যাপারে ভীষণ বিরক্ত ছিল। এবং পরিশেষে ভারতের এই আন্দোলন যেটা আছে না, এর পেছনে কিন্তু কোনো সামরিক শক্তির সমর্থন নেই, অর্থাৎ সেনাবাহিনীর কোনো সমর্থন নেই। সেনাবাহিনীর একেবারেই কোনো সমর্থন নেই, কারণ তারা হলো পেশাদার এবং তারা দেশপ্রেমিক এবং তারা সরকারের আইন মেনে চলে এবং সরকারের নির্দেশ মেনে চলে। এখানে সরকার যদি বলতো এদেরকে এখান থেকে মানে ছ্যাবড়া করে দাও, যদিও সেটা করে নাই, কিন্তু সেনাবাহিনী কিন্তু এখানে গিয়ে ব্যাপকভাবে এই সব কিছুকে পাহারা দিয়েছে, বেশি বাড়তে দেয়নি। আর বাংলাদেশের ক্ষেত্রে আপনারা তো জানেনই, এরা রেডি ছিল এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে। এবং এখন তো জানা যাচ্ছে এদের এই সেনাবাহিনীর তরফ থেকেই নাকি অনেক ক্ষেত্রে এই আন্দোলনকারীদের বলা হয়েছে, তোরা এগুলো কর, অসুবিধা নেই, আমরা তো আছি, তাই না? অনেকগুলো ফ্যাক্টর আছে। আর ভারতের মতো একটা দেশে যেখানে স্তর বিশিষ্ট শাসন ব্যবস্থা,
যেখানে ওই যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আছে, তারপরে কেন্দ্রীয় গভর্নমেন্ট আছে, এখানে তো এইভাবে কোনো আন্দোলন করে কোনোভাবেই সরকারের পতন সম্ভব না। আর যদি তাত্ত্বিকভাবে ধরে নেই যে নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইতো এবং পদত্যাগ করতে বাধ্য হতো, তো তার ক্ষেত্রে কে ক্ষমতা আসতো? ওই এখানে সংসদ তো ভেঙে যেত না, ক্ষমতা আসতো ওই যে আরও কট্টরপন্থী ওই যে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের মতো লোক, তাই না? তো তাই যদি হতো সেক্ষেত্রে এই সমস্ত ককরোচ পার্টির আন্দোলন অঙ্কুরেই ধ্বংস করে দিত। ওই পোলাপানে ওখানে জড়ো হওয়ার আগেই ওদেরকে পেয়ে দিয়ে একেবারে পাছার চামড়া লাল করে দিত। এখন উপসংহার বা শিক্ষণীয় কী? শিক্ষণীয় হচ্ছে একটা দেশের জনগণ যদি সত্যি তার দেশকে ভালোবাসে, ওই দেশের সেনাবাহিনী যদি তার দেশকে ভালোবাসে, ওই দেশের নেতারা যদি তার দেশকে ভালোবাসে, তাহলে ভাই বাইরে বিদেশের কোনো ষড়যন্ত্র সেখানে কামে লাগে না। আর একটা দেশের মানুষ যদি ধর্মীয়ভাবে উন্মত্ত হয়ে দেশের প্রতি ভালোবাসা না থাকে, যেমন বাংলাদেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, তাই না? তো এই প্রকৃতিকেই তো এই বাংলাদেশের মানুষ ভালোবাসবে। কিন্তু আমরা দেখি বাংলাদেশের মানুষ এখন ভালোবাসে মরুভূমি, মরুদ্যান, উট, দুম্বা, খেজুর গাছ, এইসব এদের হৃদয়ে বসবাস করে। উট দুম্বা চড়ানো, খেজুর গাছ থেকে খেজুর পেড়ে খাওয়া, ভাই এটাকে কি দেশপ্রেম বলেন? তো বাংলাদেশের সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, আমলা বলেন, এগুলা কি বাংলাদেশের এই জনগণের থেকে বাইরের কিছু নাকি? তাদের হৃদয়ে তো একই অবস্থা। তো তাদের মধ্যে তো দেশপ্রেমের বিশাল ঘাটতি আছে, কি তাই না? ধন্যবাদ।